students, I SK Sahab and I welcome you to my YouTube channel Sahab English Classes. Our today's topic is a poem, the title of which is Shall I Compare Thee to a Summer's Day, a poem of class 12 of our West Bengal board, and today I am going to explain this poem in Bengali. So without much taking time, I am going to start the class. Let's start. So আমাদের আজকের টপিকটা হচ্ছে Shall I Compare Thee to a Summer's Day, আর এটা লিখেছেন কে? উইলিয়াম শেক্সপিয়ার। ইনি একজন বড় মাপের কবি ছিলেন, তার সঙ্গে সঙ্গে ইনি একজন নাট্যকারও ছিলেন। আর ইংরেজি সাহিত্যে উইলিয়াম শেক্সপিয়ারকে নাট্যকার হিসেবে বেশি জানা যায়। সো এই উইলিয়াম শেক্সপিয়ার 154টি সনেট লিখেছিলেন, টোটাল 154টি। তার মধ্যে 1 থেকে 126টা সনেট তিনি তার বন্ধুর জন্য লিখেছিলেন, যার নাম বলা হয় মিস্টার WH। এই মিস্টার WH কে সেটা ঠিকঠাক এখনও ক্লিয়ার হয়নি, বাট এই WH কে ধরে নেওয়া হয় কে না উইলিয়াম হারবার্ট হিসেবেই ধরে নেওয়া হয়। উইলিয়াম হারবার্ট, এনাকেই শেক্সপিয়ারের বন্ধু হিসেবে ধরে নেওয়া হয়, উইলিয়াম হারবার্ট। আর এই 1 থেকে 126টা সনেট তিনি তার বন্ধু উইলিয়াম হারবার্টের জন্যই লিখেছিলেন। আর বাকি যে সনেটগুলো ছিল, অর্থাৎ 127 থেকে 152 অবধি তিনি তার বিলাভেডের জন্য লিখেছিলেন, অর্থাৎ শেক্সপিয়ার তার প্রেমিকার জন্য লিখেছিলেন। আর যে বাকি দুটো সনেট 153 আর 154 সেটা গডের জন্য লিখেছিলেন। সো এই ছিল সনেট। আর এর আগের ভিডিওতে আমরা আরেকটা কবিতা পড়েছিলাম, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, আর্থার রিম্বোর লেখা। তো সেটাও একটা সনেট, বাট সেই সনেটের প্যাটার্ন আলাদা ছিল। আর শেক্সপিয়ার নিজের প্যাটার্ন ইউজ করেছেন এই 154টা সনেটে। প্রতিটি সনেটই কি না সেম প্যাটার্ন শেক্সপিয়ার ইউজ করেছেন। আর আর্থার রিম্বোর যেখানে আমরা পড়েছিলাম সেখানে অক্টেভ পার্ট ছিল, সেস্টেড পার্ট ছিল। তো সেটা ছিল একটা আলাদা রকম প্যাটার্নের লেখা সনেট। আর এটা একটা সনেট, বাট এই সনেটটা শেক্সপিয়ারের নিজের প্যাটার্ন ইউজ করেছে। আর আমরা যে এই যে আজ যে কবিতাটা পড়বো, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটা হচ্ছে সনেট 18। সো সনেট 18টা কিন্তু 1 থেকে 126-এর মধ্যেই পড়ছে, অর্থাৎ সনেট 18টা কী হবে? শেক্সপিয়ারের বন্ধুকে নিয়েই হবে। সো এই যে সনেটটা আছে, এই সনেটটা হচ্ছে কি না 1 থেকে 126 সনেটের মধ্যে বেশিরভাগ এই টাইম ওয়ার্ডটা ইউজ হয়েছে, টাইম, যেটা কিন্তু আমরা এই কবিতার মধ্যেও পাবো, টাইম। অর্থাৎ শেক্সপিয়ার কি না শেক্সপিয়ার লড়াই করছে কার সঙ্গে? টাইমের সঙ্গে, অর্থাৎ সময়ের সঙ্গে। সময় যে ধীরে ধীরে সব কিছু ডিস্ট্রাক্ট করে দেয়, অর্থাৎ ধ্বংস করে দেয়। আর তার বন্ধু উইলিয়াম হারবার্টকে বলা হয় যে খুবই সুন্দর ছিল, তার সৌন্দর্য এতটাই বেশি ছিল যে শেক্সপিয়ার নিজে মুগ্ধ ছিল তার বন্ধুর সৌন্দর্যে। আর এই শেক্সপিয়ার একটা ভয় ছিল যে সময়, টাইম যে আছে, টাইম কি করবে না তার বন্ধুর সৌন্দর্যকে সময়ের সাথে সাথে কি করবে না কেড়ে নেবে। সো কিভাবে শেক্সপিয়ার এই পোয়েমের মধ্যে সময়কে হারিয়ে জয়ী হয়, এটাই এই কবিতার মধ্যে বলা হয়েছে। সো আমি এক একটা লাইনকে এক্সপ্লেন করব, তো তোমরা লাইনগুলো একটু দেখবে। সো আমরা ফার্স্ট টাইটেলটা দেখে নিই কবিতার, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এইখানে দি মানে হচ্ছে কি না ইউ, এটা হচ্ছে একটা অ্যানসিয়েন্ট ইউজ। এগুলো আগে কবিরা ইউজ করতো, দি, দাও। সো দি আর দাও মিন্স ইউ, অর্থাৎ তুমি। সো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আর আই হচ্ছে এখানে কে না উইলিয়াম শেক্সপিয়ার নিজে এখানে স্পিকার। অর্থাৎ শেক্সপিয়ার বলছে যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আর ইউ হচ্ছে তার বন্ধু, অর্থাৎ মিস্টার WH-কে বলা হচ্ছে এখানে। সো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব? অর্থাৎ না, সেটা কখনোই হতে পারে না। সেটা কেন? এই কবিতাটা পড়ে জানতে পারবো। সো শেক্সপিয়ার রুট 140 সনেট, যেটা এখনই বললাম 154টি সনেট লিখেছিলেন। শেক্সপিয়ারিয়ান সনেট হ্যাজ 14 লাইন্স। দেখো আমরা যে আগের কবিতা পড়েছিলাম সেখানে ছিল ইটালিয়ান সনেটস, অর্থাৎ ইটালিয়ান একটা নির্দিষ্ট প্যাটার্ন ছিল। তো সেই প্যাটার্ন আর্থার রিম্বো ফলো করেছিল, যার জন্য সেটাকে ইটালিয়ান সনেটস বলা হচ্ছে। বাট এইখানে বলছে শেক্সপিয়ারিয়ান সনেট, অর্থাৎ শেক্সপিয়ার এমন একটা মহান কবি ছিল যে সে নিজের একটা প্যাটার্ন অর্থাৎ তৈরি করেছিল, যাকে নিজের একটা বলা হচ্ছে কি না শেক্সপিয়ারিয়ান সনেট। সো শেক্সপিয়ারিয়ান সনেট হচ্ছে 14 লাইন্সের, এন্ডিং ইন আ রাইমড কাপলেট। আর শেষে 2টি লাইন থাকে, প্রতিটি সনেটেই তার শেষে 2টি লাইন থাকে যেটা রাইমড করে, আর সেটাকে কাপলেট বলা হচ্ছে। ইন দিস পোয়েম Shakespeare
ইনকোয়ার্স ইন্টু দ্য থিম অফ দ্য ডিস্ট্রাকশনস ব্রট বাই টাইম, অর্থাৎ সময়ের দ্বারা নিয়ে আসা যে ধ্বংসটা হয় আর কি, সময় যে ধ্বংসটা করে সেই তারই এখানে কি একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে যে সময় কিভাবে ধীরে ধীরে সমস্ত জিনিসকে ধ্বংস করে ফেলে। অ্যান্ড দ্য ইটার্নাল কোয়ালিটি অফ আর্ট হুইচ ট্রান্সেন্ডস দ্য র্যাভেজেস অফ টাইম, আর যা ইটার্নাল কোয়ালিটি অফ আর্ট, অর্থাৎ আর্ট একটা এমন একটা জিনিস যেটা কোনোদিনই সময় কিন্তু নষ্ট করতে পারে না, সেটাই এই কবিতার মধ্য দিয়ে শেক্সপিয়ার প্রকাশ করেছেন। সো আমি একটা লাইন এখানে এক্সপ্লেন করছি, দেখে নাও। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আমি এইমাত্র বললাম আই মানে হচ্ছে শেক্সপিয়ার অর্থাৎ স্পিকার, এইখানে শেক্সপিয়ার হচ্ছে নিজের স্পিকার, আর দি হচ্ছে ইউ, অর্থাৎ ইউ বলতে তার বন্ধুকে বলা হচ্ছে এখানে। সো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব? দ্যাটস মিন্স না, কখনোই না। সেটা কেন? সেটা দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, আমি এইমাত্র বললাম দাও মানে হচ্ছে কি না ইউ, দাও দি এগুলো মানে হচ্ছে কি ইউ, আর আর্ট মানে হচ্ছে কি না আর। সো দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, কারণ তুমি আরও বেশি সুন্দর আর আরও বেশি উষ্ণতম, অর্থাৎ আরও বেশি তুমি দেখতে সুন্দর। কার থেকে? সামার্স ডে থেকে, একটা গ্রীষ্মের দিনের থেকেও তুমি আরও বেশি সুন্দর, সেই জন্য তোমাকে আমি একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব না। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট। রাফ উইন্ডস অর্থাৎ গ্রীষ্মের সময় যে একটা রাফ উইন্ডস বয়ে যায়, সেই বাতাসটা কি করতে পারে? সেই বাতাসটা যে মে মাসে আর কি যে ছোট ছোট কুড়ে আসে আর কি, বার্ডস কুড়ে যেগুলো আসে, অর্থাৎ ফুলের আগে যেটা আসে, সেগুলোকে হতে পারে কি না সেগুলোকে শেক করে দিতে পারে, অর্থাৎ হিলিয়ে দিতে পারে, নড়িয়ে দিতে পারে। অ্যান্ড সামার্স লিজ হ্যাড অল টু শর্ট আ ডেট, সামার্স লিজ অর্থাৎ এইখানে লিজ মানে হচ্ছে সময়টাকে বলা হচ্ছে, একটা যে ডিউরেশন থাকে, অর্থাৎ গ্রীষ্মের যে একটা ডিউরেশন, যে গ্রীষ্ম হয়তো তোমার মে থেকে জুন বা জুলাই অবধি থাকবে, এরকম যে একটা লিজ অর্থাৎ ডিউরেশনস, তো সামার্সের লিজ যে হতে পারে যে খুব শর্ট, সামার্সের যে সময়কালটা সেটা হতে পারে খুব কম, বাট তোমার যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু কখনোই শেষ হবার নয়, অর্থাৎ সেটা কিন্তু ইটার্নিটি, অর্থাৎ অনন্তর, চিরকালের জন্য। নেক্সট হচ্ছে সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, এইখানে দ্য আই অফ হেভেন্স বলতে এখানে সানকে বলা হয়েছে, সূর্যকে বলা হচ্ছে, অর্থাৎ স্বর্গের চোখ বলা হচ্ছে সূর্যকে। সামটাইম অর্থাৎ কখনো কখনো কি হয়, টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, অর্থাৎ সূর্য কখনো অনেক বেশি আলো দেয়, অনেক বেশি করে আলো দেয়, অর্থাৎ জ্বলন্ত হয়ে থাকে সূর্য অনেক সময়, খুবই তাপ দেয় অনেক সময়। অ্যান্ড অফেন ইজ হিজ কমপ্লেক্সন ডিম, আবার কখনো কখনো তার যে রং অর্থাৎ সূর্যের যে আলো দেওয়ার যে একটা ক্ষমতা সেটা কখনো কখনো ক্ষীণ হয়ে যায়, অর্থাৎ খুব কম হয়ে যায়, ডিমড হয়ে যায়। ডিমড মানে হচ্ছে যে অন্ধকারচ্ছন্ন, একটু ডিমড, তার যে কমপ্লেক্সেন্স অর্থাৎ যে সূর্যের যে আলোটা সেটা কখনো কখনো কী হয়ে যায়, কমে যায়, আবার কখনো কখনো খুব বেশি আর কি আলো দেয়। অর্থাৎ কি বলছে যে সূর্য তার কিন্তু আলোটা সবসময় কিন্তু একই রকম থাকে না, কখনো কম হয়ে যায়, অর্থাৎ যখন সূর্যটা ওঠে তখন তার তাপটা খুব কম থাকে, বা যখন অস্ত যায় তখন তার তাপটা খুব কম থাকে, আবার কখনো খুব বেশি যখন 12টার সময় হয় আর কি, হয়তো দুপুরবেলার সময় গ্রীষ্মের সময় খুব বেশি হয়। তো সেই সময়টাতে কি বলছে যে সূর্যের যে আলো সেটা কম বেশি হচ্ছে, বাট তোমার যে ফেয়ার, তোমার যে সৌন্দর্য সেটা কিন্তু কম বেশি হওয়ার নয়, তোমার একই রকমই থাকবে। সো নেক্সট লাইন, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সাম টাইম ডিক্লাইন্স, এইখানটাতে ফেয়ার ফ্রম ফেয়ার অর্থাৎ এইখানে তিনটেই ওয়ার্ড কিন্তু এফ দিয়েই শুরু, ফেয়ার ফ্রম ফেয়ার, এটাকে ইংলিশে বলা হয় কি না এলিটারেশন, এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, অলঙ্কার ইউজ করেছে এখানে শেক্সপিয়ার, যেটাকে কি বলা হচ্ছে এলিটারেশন ইংলিশে। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সাম টাইম ডিক্লাইন্স, অর্থাৎ যে জিনিসই হোক, যে জিনিস কোন একটা সুন্দর জিনিস তার যে সৌন্দর্য সেটা কি কখনো কখনো ডিক্লাইন্স হয়ে যায়, অর্থাৎ শেষ হয়ে যায়। তো সময়ের সাথে সাথে কি হয়, ডিক্লাইন্স হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বাই চান্স অর
নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, বাই চান্স অর্থাৎ কোনো কারণবশত, বা যে প্রকৃতির যে একটা চেঞ্জিং কোর্স আছে অর্থাৎ সময়ের সাথে সাথে, বাই দ্য কোর্স অফ টাইম অর্থাৎ সময়ের সাথে সাথে কি হয়, নেচারের এটাই একটা ল, যে নেচারের লয়ের মাধ্যমে কি হয় না সব কিছুই ধীরে 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 ধ্বংস হয়। এই এই 8 লাইনে, এইখানে এই 8 লাইনের মধ্যে কবি বলছে যে কিভাবে সব জিনিসই কি না সব জিনিসের সৌন্দর্য সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়। বাট এর যে নেক্সট 6 লাইন আছে সেখানে কিন্তু কবি এবার তার বন্ধু নিয়ে বলবে যে হতে পারে গ্রীষ্মের সময়ে, এই যে ওপরে 8 লাইনটা পড়লাম এখানে বলছে যে গ্রীষ্মের দিনেও কিন্তু সৌন্দর্য একরকম থাকে না, কখনো সূর্যের আলো কম কখনো বেশি, বা যে সমস্ত সুন্দর জিনিসগুলো থাকে সেগুলো কি না সময়ের সাথে সাথে ডেক্লাইন্স হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বাট এই যে নেক্সট 6 লাইন আছে সেখানে শেক্সপিয়ার তার বন্ধুর জন্য বলেছেন, কি বলেছেন, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার যে সৌন্দর্য ইটার্নাল, অর্থাৎ দায় মানে হচ্ছে ইয়োর, অর্থাৎ তার বন্ধুর জন্য বলা হচ্ছে যে বাট দ্য ইটার্নাল সামার, এখানে সামার বলতে সৌন্দর্যকে বলা হয়েছে বিউটি, অর্থাৎ বলছে কি বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার যে অনন্ত সৌন্দর্য সেটা কিন্তু কখনোই কমবে না, শ্যাল নট ফেড মানে হচ্ছে কমে যাওয়া। সো তোমার যে অনন্তকালের যে সৌন্দর্য সেটা কিন্তু অনন্তই রয়ে যাবে, ইটার্নিটি রয়ে যাবে, ইটার্নাল রয়ে যাবে, সেটা কিন্তু কোনোদিন কমবে না। নর লুজ পজেশনস অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট, এখানে ওয়েস্ট মানে হচ্ছে ওন্ড, অর্থাৎ তুমি যে সৌন্দর্যটা ওন্ড করেছো অর্থাৎ পজেস করেছো, তোমার মধ্যে যে সৌন্দর্যটা রয়েছে সেটা কোনোদিন হারাবে না, তোমার যে সৌন্দর্য সেটা কোনোদিন হারাবে। নর লুজ পজেশনস অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট, তুমি যে সৌন্দর্যটাকে প্রাপ্তি করেছো, তোমার মধ্যে যে সৌন্দর্যটা আছে সেটা কোনোদিন হারাবে না। নেক্সট হচ্ছে নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট, এইখানে ডেথকে শেক্সপিয়ার পার্সনিফাই করেছে, হিজ বলেছে, দেখো হিজ অর্থাৎ এখানে পার্সনিফাই করেছে, ব্যক্তিত্ব রূপ দিয়েছে, যে নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট, না মৃত্যু কি করবে না মৃত্যু অহংকার করতে পারবে, ব্র্যাগ মিন্স হচ্ছে অহংকার করা, এই যে ব্র্যাগ ওয়ার্ডটা আছে ব্র্যাগ মিন্স বোস্ট করা অর্থাৎ অহংকার করা, গর্ব করা, না মৃত্যু তোমাকে নিয়ে কি না অহংকার করতে পারবে, অর্থাৎ যখন মৃত্যু তোমাকে নিয়ে যাবে তোমার সঙ্গে, আর তুমি যখন সেই মৃত্যুর ছায়াতে যখন তুমি ঘোরাঘুরি করবে, ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট অর্থাৎ মৃত্যুর ছায়াতে, অর্থাৎ মৃত্যু একটা অন্ধকার, ঠিক, এবার মৃত্যু তোমাকে যখন নিয়ে যাবে তখন তুমি অন্ধকারের মধ্যে থাকবে সবসময়। সো তুমি যখন সেই অন্ধকারের মধ্যে থাকবে তখন মৃত্যু তোমাকে নিয়ে অহংকার করতে পারবে না, যে দেখ তুই আমার কাছে হেরে গেছিস, সেখানে তুই কত সৌন্দর্য ছিলিস, বাট এখন তোকে আমার অন্ধকারে তোকে থাকতে হচ্ছে, এই জিনিসটা মৃত্যু কিন্তু ডেথ কিন্তু গর্ব করতে পারবে না। সো এখানে ডেথকে একজন এমন একটা ব্যক্তির সঙ্গে তুলনা করছে যে কিনা আমাদেরকে সময়ের সাথে সাথে আমাদেরকে নিয়ে কি করে সে গর্ব করে আর কি। নেক্সট হচ্ছে সো when in eternal lines to time thou graced, এইখানেই কবির জয়, এইখানে একটা কবির জয় যে একটা আর্টের যে কোয়ালিটি সেটা চিরন্তন ইটার্নাল, সেটা কোনোদিন হারাবে না, সেটা এই লাইনের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে যে when in eternal lines to time thou graced, যখন তুমি আমার এই কবিতা, ইটার্নাল লাইন্স বলতে এই লাইনগুলোর কথা বলা হচ্ছে, এগুলো হচ্ছে ইটার্নাল, এগুলো কখনো কিন্তু মরবে না। এই কবিতাটা লেখা হয়েছে 1691 সালে, 1691 সালে এই কবিতা লেখা হয়েছে। সো আজকের দিনেও আমরা এই কবিতাটা পড়ছি, তার মানে কি এটা এখনও কিন্তু তার বন্ধু নেই বা শেক্সপিয়ার নিজে নেই, কিন্তু এখনও আমরা এই কবিতাগুলো পড়ছি আর তার বন্ধুর সৌন্দর্যের কথা আমরা এখানে আলোচনা করছি বা শেক্সপিয়ার নিয়ে আলোচনা করছি। সো এটাই তো একটা ইটার্নাল, এটাই তো একটা আর্টের জয়, যে টাইম হতে পারে তার বন্ধুকে, টাইমের সাথে সাথে তার বন্ধুর সৌন্দর্য চলে গেছে, বাট এখন যে আমরা পড়ছি এটাই হচ্ছে একটা জয়। when in eternal lines to time the great, যখন তুমি আমার এই লেখা, এই যে চিরন্তন লেখা, অর্থাৎ এই লেখা কোনোদিন শেষ হবার নয়, সেই লেখার মধ্যে যখন তুমি থাকবে তখন তোমাকে না ডেথ ব্র্যাগ করতে পারবে, না
তোমার যে সৌন্দর্য সেটা হারাবে, না তোমার ইটারনাল সামার, না তোমার সৌন্দর্য কোনোদিন কম হবে। আর এই শেষের দুটি লাইন হচ্ছে কি কাপলেট। কাপলেট কি না এই যে শেষের দুটো ওয়ার্ড কি না রাইম হবে, সি দি, সো এটাকে কাপলেট বলা হচ্ছে। এই কাপলেটের মধ্যে শেক্সপিয়ার কি করেছে না সময়কে হারিয়েছে। তা কেমনভাবে? সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস টু লাইফ টু দি। আহা কি সুন্দর লাইন। সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি, অর্থাৎ মেন মানে এখানে হচ্ছে সমস্ত হিউম্যান বিংসকে বলা হচ্ছে, সমস্ত হিউম্যান বিংসকে, এই পৃথিবীর সমস্ত হিউম্যান বিংসকে বলা হচ্ছে যে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, অর্থাৎ যতদিন এই পৃথিবীতে মানুষরা থাকবে আর তারা নিঃশ্বাস নেবে, তারা দেখবে, ততদিন কী হবে? সো লং দিস লিভস, সো ততদিন কী হবে না ততদিন অবধি, দিস মানে হচ্ছে এই কবিতাটা, পোয়েমটা, এই কবিতাটা কি করবে? পড়বে তারা। সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে লোকেরা নিঃশ্বাস নেবে আর দেখবে আর পড়বে এই কবিতাকে, ততদিন অবধি এই যে কবিতাটা এটা কি জীবিত থাকবে, আর তার সঙ্গে সঙ্গে তার বন্ধুর সৌন্দর্য জীবিত থাকবে। অর্থাৎ আমরা পড়ছি, আমরা জানছি যে হ্যাঁ তার বন্ধু কতটা সৌন্দর্য ছিল, হ্যাঁ এটাই তো একটা জয়। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, আর এটাই তোমাকে কি করবে না একটা জীবন দেবে। দি মানে হচ্ছে এখানে ইউ যেটা বললাম, সো দিস গিভস লাইফ টু দি, আর এটাই তোমাকে একটা জীবন দেবে। অর্থাৎ শেক্সপিয়ারের লেখা এই কবিতাই তাকে একটা জীবন দেবে নতুন করে। ঠিক, এবার আমরা একটু যে কবিতার মধ্যে যে প্যাটার্ন আছে শেক্সপিয়ার নিজের প্যাটার্ন, সেটা একটু বলে দিই আমি। সো আমি প্যাটার্ন সম্বন্ধে এর আগেও বলেছিলাম যে কি করে প্যাটার্ন বের করতে হয়, রাইমিং প্যাটার্ন। সো আজকে দেখে নিই এইটা। ডে এর নাম দিলাম এ, টেম্পারেট, ডে টেম্পারেট আলাদা, সো বি। মে ডের সঙ্গে রাইম করছে, সো এর দিলাম কি এ। আর ডেট অর্থাৎ টেম্পারেট আর ডেট, সো এই দুটো রাইম করছে, অর্থাৎ ডেট দিলাম বি, এ বি। সো 4 লাইন হচ্ছে এ বি। নেক্সট 4 লাইন হচ্ছে কি সায়েন্স, এই 4টা থেকে আলাদা, তাহলে এর দিলাম কি বি ইউজ হয়েছে, তার সি দিলাম। ডিমড আলাদা ডি, ডেক্লাইন্স, সায়েন্স আর ডেক্লাইন্স একই, তার সি। আর আনট্রিমড, ডিমড আর আনট্রিমড একই, তাহলে ডি। সো সি ডি। সো প্রথম 4 লাইন ছিল এ বি, নেক্সট 4 লাইন হচ্ছে সি ডি। নেক্সট দেখে নিই, নেক্সট হচ্ছে ফেড ওয়েস্ট, সেট গ্রেস্ট। সো ফেড সম্পূর্ণ আলাদা, তাহলে দিয়ে দিই কি ই, আর ওয়েস্ট আলাদা, তাহলে এফ, আর সেড আর ফেড একই, তাহলে ই, আর গ্রেস্ট হচ্ছে কি এফ, কারণ ওয়েস্টের সঙ্গে যেহেতু করছে। সো ইএফ। সো প্রথম 4 লাইন এ বি, সেকেন্ড 4 লাইন হচ্ছে সি ডি, নেক্সট 4 লাইন হচ্ছে ইএফ, আর এই শেষে হচ্ছে জি, কারণ দুটোই ম্যাচিং করছে একই। সো জি, ওপরটা জি, এটাও জি। সো শেক্সপিয়ারের যে নিজের রাইমিং প্যাটার্ন সেটা হচ্ছে কি না, তোমরা খাতায় এটা নোট করে নিতে পারো, এ বি, সি ডি, ইএফ, জি। এটা অনেক সময় তোমাদের শর্ট কোশ্চেনে চলে আসতে পারে যে শেক্সপিয়ারের সনেটের রাইমিং প্যাটার্ন কি। সো এটা হচ্ছে রাইমিং প্যাটার্ন, এ বি, সি ডি, ইএফ, জি। সো আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো। আর তবু যদি তোমাদের কোনো ডাউটস থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি সময় পেলে ঠিক তোমাদের সেখানে রিপ্লাই দেবো। সো আরেকটা কথা, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভালো লেগে থাকে কবিতাটা তাহলে একটা লাইক অবশ্যই দিও, আর ভিডিওটিকে শেয়ার করো। সো আজকের ক্লাস এতটাই, থ্যাংক ইউ।